শুনবো এবং ভবিষ্যতে বাড়িতে গিয়ে আমরা এই অভ্যাস তৈরি করব। বিশেষ করে আমাদের এখানে রুহিতা সিসিআরসির যে গ্রুপ আছে এবং রুহিতা সিসিআরসির যে ইউএস গ্রুপ আছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে, যাতে আমাদের এই রুহিতা অঞ্চলের মানুষ প্রত্যেক ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছে যায়। দিতে পারে না এবং আমাদের মাটি নষ্ট করে এবং আমাদের পলিথিনে আমাদের যে জমি ওইটা নষ্ট করে ফেলায় এবং পলিথিনে যা কিছু করে পলিথিনই নষ্ট করে। পলিথিন জাতীয় জিনিস খারাপ। পলিথিন যদি আমাদের আঙিনার চারপাশের পলিথিন যদি পোড়ানো হয়, আমাদের ঘরের আঙিনার পাশে যে গাছগাছালি লাগানো হয় ওই গাছগুলো সব ভালো থাকে এবং নিচে শিকড় দিতে পারে এবং আমাদের ওই মাটি নষ্ট করতে পারে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পলিথিন আমাদের দেশের খুবই একটা ক্ষতিকর জিনিস। আমাদের নদী, খাল, মাতৃভূমি পর্যন্ত ওই পলিথিন দ্বারা খুব ক্ষতি হইতেছে। যেহেতু একটা পলিথিন যদি বাড়িতে থাকে, সেই পলিথিনের উপরে বাড়িতেও কোনো গাছ হয় না। নদীতে যদি থাকে, সেই নদীর পলিথিনে নদী ভরট করে, কেন ওই জায়গায় কোনো একটা পলিথিনে বহু ময়লা জড়াই রাখে। সেই কারণে আমাদের নদী দূষণেরও খুব ক্ষতি হইতেছে। হ্যাঁ, যাতে আমরা সকল এলাকাবাসী যার যার বাড়ির পলিথিন সে যদি রক্ষণাবেক্ষণ করে আমরা পুড়ে ফেলাই, তাহলে আমাদের দেশের অনেক উপকার হবে। আমাদের দেশের না হোক, আমাদের এলাকার তো হবে। আমরা যদি করি, আমাদের দেখা দেখি হয়তো আর একটা এলাকা এইভাবে আসে যাবে, তারাও করবে, সেই এলাকাটাও আমাদের দেখা দেখি উন্নত হলো। হ্যাঁ, এবং একজনের পলিথিন উড়িয়ে আসছে, দরকার হয় পলিথিন হালাইছে, আমার এ জায়গায় আইসে, আমি ওটা ধরতে যাবো কেন, পড়তে যাবো কেন? এটা আমারই ক্ষতি হবে। কিন্তু আমি যদি দেখা যায় পুড়িয়ে ফালাই, তাহলে ওই লোকটা দেখে যে পলিথিনটা ফালাইলাম আমি, ওই লোকটা টোকাই নিয়ে পুড়িয়ে ফালাইছে, তাহলে আমার ফালানো ঠিক হবে না। হ্যাঁ, আমরা এইভাবে সকলে নিজ নিজ দায়িত্বে যদি এই কাজটা করি, আমাদের দেশের খুবই উপকার হবে। হ্যাঁ, থেকে আরো 20 বছর আগে, 25 বছর আগে আমি যখন স্কুলে পড়েছি, তখন বিদেশিরা আসতো, বিভিন্ন কনফারেন্স হতো, তখন ওই প্রজেক্টরে দেখাইতো, আমরা বলতাম টকি, প্রজেক্টরে দেখাইতো যে আজকে থেকে 20 বছর পর জলবায়ু পরিবর্তনের কারণে এইসব অঞ্চল ডুবে যাবে। তখন আমার কি মনে হয়েছে জানেন? এরা মনে হয় ভুলভাল বলে, উল্টো পাল্টা কথা বলে। এবং সেই কথাটা আমরা বিশ্বাস না করে আজকে আমরা যে অবস্থায় আসছি, এর ওই কথা এবং ওই তাদের গবেষণার রেজাল্ট আজকে। তাই এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই খারাপ দিন আসতেছে। আমরা বেঁচে থাকবো না, আমাদের খাবার থাকবে না, আমাদের সুপেয় পানি থাকবে না, আমাদের মাছ থাকবে না, কৃষি থাকবে না, কিছুই থাকবে না। তাই এখন কি করতে হবে? আমাদের এই জায়গাটাই আমাদের বাদ দিতে হবে, এই জায়গাটাই আমাদের বন্ধ করতে হবে। কিরকম বন্ধ করতে হবে? সামান্য সামান্য কিছু যদি আমরা অভ্যাস তৈরি করি, তাইলেই আমরা পারবো। যেমন তার মধ্যে একটা কি, আমাদের দৈনন্দিন জীবনে যে পলিগুলো আমরা ইউজ করি, আমরা কিন্তু পলিথিন কোনোভাবে এখন পর্যন্ত ত্যাগ করতে পারবো না, কারণ এটার বিকল্প হিসাবে গভর্নমেন্টও আমাদের এখন পর্যন্ত দিতে পারে নাই। তাইলে আমাদের কি করতে হবে? আমরা পলিথিন যতটা পারি বর্জন করব। বাজারে যখন যাব, একটা প্রতিনিয়ত বাজারের ব্যাগ আমরা নিয়ে যাব। আগে দেখবেন যে আগে যারা বাজার করতে চাইতো, তারা কিন্তু খারই ব্যবহার করতো, খারই নিয়ে যাইতো না, আমি দেখছি। এখন কিন্তু খালি হাতে বাজারে যায়, শুধু পকেটে টাকা নিয়ে। কি হয়েছে? পলিথিনে দেবে, পলিথিন তো দেবেই, একটা বড় পলিথিন পাবো, আইনে পলিথিনটা লগে লগে পাক্কাই হালাই দিই, গেল এটা। এরপরে আপনি দেখেন বাচ্চাদের যে আমরা খাবার কিনে দেই, সব সুন্দর মোড়ানো ঝিকঝাক প্যাকেটে, এই প্যাকেটগুলো বাচ্চারা কি করে? খাইয়া ফালাই দেয়। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা বড়রা আছি, প্রতিদিনের যে পলিথিনটা হয়, বিশেষ করে আমাদের ঘরের মা বোন যারা আছেন, প্রতিদিন যে আমাদের পলিথিনটা বাড়িতে জড়ো হয়, সেই পলিথিনটা আপনারা একটা জায়গায় জড়ো করবেন। একটা জায়গায় জড়ো করার পরে সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যায়, আপনার ঘরের বাচ্চাদের নিয়ে আপনি একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ওই পলিথিনটা পোড়াইবেন। দেখবেন কি জানেন? ওই বাচ্চারা বেশ আনন্দ সহকারে ওই পলিথিনটা পোড়াইতেছে এবং ওরাও একটা আনন্দ পাইতেছে যে পলিথিন পোড়াই।
এবং আপনি যখন প্রতিদিন বলবেন যে পলিথিন এক জায়গায় রাখ, পলিথিন এই জায়গায় রাখ, আপনি অভ্যাসটা তৈরি করতে হবে। বাচ্চারা যা দেখে তাই শেখে। এই জায়গাটায় আপনাদের একটু উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা কৃষক জেলে ভাইরা আছি, আমরা যারা নদীর সাথে সবসময় সম্পৃক্ত, এখান থেকে যাই 4 দিন 5 দিন 2 দিন 3 দিন মাছ ধরার জন্য যাই, সেই মাছ ধরতে গেলে অনেকে আমরা পলিথিন বা অনেক কিছু ইউজ করি। সেখানে কি হয়, নদী সাগরে বসে একটা কিছু খাইলাম, বিস্কুটের প্যাকেট বা ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিয়ে যাইনি, খাইয়ে কিন্তু সাথে সাথে ওই ট্রলারের পাশে ফালাই দিই। এই যে ট্রলারের পাশে ফালাই, এই পলিথিনটা কোথায় যায়? খোকন ভাই যে আগে বলছে যে বঙ্গোপসাগরে এমন একটা পলিথিনের স্তূপ তৈরি হয়েছে যেটা কিনা বাংলাদেশের চাইতেও বড় একটা স্তূপ। চিন্তা করতে পারেন বাংলাদেশটা কত বড়? আজকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষ থেকে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিশাল জায়গা। তো সেই জায়গাটার মতো একটা পলিথিন তৈরি হয়েছে। এই পলিথিনগুলো আপনারা একটা ট্রলারের নির্দিষ্ট বস্তায় রাখেন, যখন আপনি আসবেন আসিয়া পারে ওঠার সাথে সাথে আপনি পোড়াই দিলেন। অনুষ্ঠানে সকলে উপস্থিত, আসসালামু আলাইকুম। আমরা এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন। প্রধানত কারণ হয়েছিল প্লাস্টিক পণ্য বর্জন। এই যে নদী আছে আমাদের পিছনে, যে এত বড় নদী, আমাদের যে নালা, এই যে কোলা, ডাঙ্গা, খাল, বিল, পুকুর যেখানে আছে প্রত্যেকটা জায়গায় পলিথিন পাওয়া যাচ্ছে, প্লাস্টিক পণ্য পাওয়া যাচ্ছে। এমনকি নদীর ভিতরে যে প্লাস্টিক পলিথিন পাওয়া যাচ্ছে, মাছের পেটও পাওয়া যাচ্ছে। এরপরে আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, দেখা গেছে এক পর্যায়ে আমাদের পেটের ভিতরে প্লাস্টিক পণ্য বর্জ্য পাওয়া যাচ্ছে। এভাবেই সারা বিশ্বে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ, সারা বিশ্বে ধ্বংস হয়ে যাচ্ছে মাটির উর্বরতা, সারা বিশ্বে ধ্বংস হয়ে যাচ্ছে সকল নদ নদী, খাল বিলের, সাগরের মাছ এবং প্রাণী জগৎ। যেখানে এত পরিমাণ প্লাস্টিক পণ্য বর্জন নদীতে ভেসে যাচ্ছে, সেখানে মাছের আপনারা কিভাবে ইচ্ছা করেন যে প্রচুর মাছ পাবো, মাছ এখন পাই না, এটা কিভাবে আপনারা ইচ্ছা করেন? আপনারা এই মাছ না পাওয়ার জন্য, আপনারা যেহেতু এই নদীর পরে মানুষ মাছের উপর নির্ভরশীল, অতএব আপনারা মাছ না পাওয়ার কারণ এখানে এই প্লাস্টিক পণ্য বর্জন, প্লাস্টিক পণ্য এবং পলিথিন বিভিন্নভাবেই এই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি, যার কারণে মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব এর দায়ভার আপনার আমার সকলের। এই পলিথিন এবং প্লাস্টিক যদি আমরা বর্জন না করি, যদি বন্ধ না করি, তাহলে আমরা খুব শীঘ্রই এই পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং এই মাছ সাগরে কোনোভাবেই এক পর্যায়ে পাওয়া যাবে না। আপনারা মাছের উপর নির্ভরশীল থাকবেন, কিন্তু আপনারা মাছ পাবেন না। অতএব আপনারা যদি এখনো এই প্লাস্টিক পণ্য বর্জন না করেন এবং আপনারা যদি এখনো প্লাস্টিক, পলিথিন এগুলো যদি বর্জন না করেন এবং আপনারা যদি সুস্থ সুন্দর সমাজ না করেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি আমি সকলেই অনিরাপদভাবে বেঁচে থাকতে হবে। যে শিশুটা এখন বড় হচ্ছে, সেই শিশুটাও এক সময় ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে ধাবিত হবে এবং এই যে প্লাস্টিক পণ্যের বর্জনের, প্লাস্টিক পণ্যের কারণে এবং এই প্লাস্টিকের কারণে এই শিশু একসময় দ্রুত ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, অসুস্থ হবে। অতএব আমাদের উচিত প্লাস্টিক ধ্বংস করা এবং প্লাস্টিক বন্ধ করা, ব্যবহার বন্ধ করা। আমরা ব্যবহার করব শুধুমাত্র কাপড়ের ব্যাগ বাজার করতে গেলে। নদীতে, খালে, বিলে যদি আমরা প্লাস্টিক পাই, সেগুলো রোদ্রের ভিতরে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আসলে এই নদী আমাদের, এই দেশ আমাদের, এর জন্য সচেতন হতে হবে আমাদেরকে, তাই না? এই জন্য আমরা যদি সচেতন হই, তাহলে এই পৃথিবী রক্ষা পাবে, এই দেশ রক্ষা পাবে। এজন্য দেখেন, আজকের আমরা চাইলে পারতাম গোল চত্বরে বা ওই রাসেল স্কয়ার, ওই এই প্রখর রোদে এবং রমজানে আপনারা উপস্থিত হয়েছেন।
আমার পূর্ববক্তারা অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বেশি কিছু বলতে চাই না, তবে দুই একটি কথা বলবো। আসলে আমরা মানুষের বয়স যখন হয়ে যায় তখন নানা রোগে আক্রান্ত হয়। ঠিক তেমনি মানুষের মতো পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে। পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে। এই পৃথিবী আজকে রোগাক্রান্ত। আজকের আপনারা জানেন বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে কিন্তু আমরা বাংলাদেশের ভিতরে অন্যতম ঝুঁকিতে আমরা উপকূলবাসী। এই উপকূলবাসী সবসময় প্রতিনিয়ত দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা সম্মুখীন হই, যার ফলে আমাদের অনেক ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, আমাদের উপকূল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়, আমাদের প্রাণী সম্পদ নষ্ট হয়, প্রাণী সম্পদ ধ্বংস হয়, আমাদের বনজ সম্পদও ধ্বংস হয়। আমাদের মানব সৃষ্টির কিছু অপরাধের কারণে, আমাদের কিছু অন্যায়ের কাজের কারণে আজকের আমরা ধ্বংসের পথে। আমরা উপকূলবাসী সবচেয়ে বেশি ঝুঁকিতে, আবার জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণও আমরা উপকূলবাসী। আমরা সবচেয়ে বেশি সবুজ বনায়ন, যে সবুজ বনায়ন আমাদের উপকূলের রক্ষা কবচ। আমরা কিন্তু প্রতিনিয়ত এই বনের গাছগুলো আমরা কেটে ফেলছি, যার ফলে কিন্তু আজকের বন যেমন ক্রমে ধ্বংস হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, বনের পরিমাণ আয়তন কমে যাচ্ছে, ঠিক তেমনি বনের বন্যপ্রাণী, হরিণ, শূকর সহ নানা প্রাণীগুলো আজকে কিন্তু ধ্বংস এবং বিলুপ্ত প্রায়। আমরাই কিন্তু এই ধ্বংসের অন্যতম কারণ। পাশাপাশি আমাদের উপকূলের রক্ষা কবচ বেড়িবাঁধ, আমরা কিন্তু প্রতিনিয়ত এই বেড়িবাঁধ কিন্তু আমরা কেটে ধ্বংস করছি। আমরা এই বেড়িবাঁধের বাহিরে আমরা যেখানে আজকে অবস্থান করছি সেখানে বালুর মাঠ আছে। এখানে প্রকৃতিগতভাবে এখানে বালু এসে জমে থাকে। আমাদের কিছু খারাপ লোক, দুষ্কৃতিকারী, তারা কিন্তু বেআইনিভাবে এই বালুগুলো তুলে নিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই উপকূলের বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে। এছাড়াও আমরা প্লাস্টিক, পলিথিন ব্যবহারের কারণে আমাদের এই নদী কিন্তু আজকে ধ্বংসপ্রায়। নদী না থাকলে আমরা মানব জাতি কিন্তু টিকিয়ে থাকা বা টিকিয়ে রাখা অসম্ভব। নদী ভালো থাকবে, আমরা মানুষ ভালো থাকবো, নদী ভালো থাকবে, নদীর মৎস্য সম্পদ ভালো থাকবে, নদী ভালো থাকবে, আমাদের দেশ রক্ষা পাবে। তাই আসুন আমরা সবাই নদীকে মায়ের মতো ভালোবাসি, নদীকে আমরা নিজেদের পরিবারের মতো ভালোবাসি, নদীকে আমরা সুরক্ষা করি। নদী যদি আমরা সুরক্ষা না রাখি, একদিন আমরা উপকূলবাসী না, একদিন কিন্তু আমাদের মৎস্য সম্পদ থেকে শুরু করে আমাদের বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, আমরা শুধু আন্তর্জাতিক নদী কীর্তন দিবসই না, আমরা প্রতিনিয়ত এই দিবসকে কেন্দ্র করে, দিবসকে মনে রেখে, আমাদের সম্পদের কথা মনে রেখে, আমাদের জীবন জীবিকার কথা মনে রেখে আমরা এই নদী সংরক্ষণ করি, নদী সুরক্ষা করি। ধন্যবাদ।